হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেএস ইংলিশে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একখানা কবিতা ক্লাস 12 থেকে। তো আজকে যেটা কবিতা সেটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, আর এর কবি হচ্ছে আর্থার রিমবাউড। তো চলি একটু আর্থার রিমবাউডের সম্পর্কে জানি। আর্থার রিমবাউড 1854 সালে জন্মগ্রহণ করে আর 1891 সালে মারা যান। তিনি খুব অল্প বয়স থেকে, মোটামুটি 15 কিংবা 16 বছর বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেন, আর 19-20 বছর বয়স থেকে তিনি কবিতা লেখা বন্ধ করেন। তিনি ছিলেন একজন ফ্রান্স পোয়েট, মানে ফ্রান্স ভাষাতে কবিতা লিখতেন। তো আজকে যেটা কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটাও কিন্তু আগে তিনি ফ্রান্স ভাষাতেই লিখেছিলেন। তো যখন এটা ফ্রান্স ভাষাতে লেখা ছিল, তার নাম ছিল, সেই কবিতাটার নাম ছিল কি, লি ডারমোর লে ভ্যাল। তো এটাকে তিনি ইংরেজি কবিতায় অনুবাদ করেন, যার পরবর্তী নাম দেওয়া হলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তো এটা কিন্তু একটা সনেট, আরেকটা হচ্ছে অ্যান্টি ওয়ার পোয়েম। তোমাদের পরীক্ষায় এই কোশ্চিনটা বারবার এসে থাকে যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এটা কোন ধরনের কবিতা, সেটা আমাদের লিখতে হবে অ্যান্টি ওয়ার পোয়েম। তো যাই হোক, তো সনেট সম্পর্কে যদি আমরা একটা আলোচনা করি, তাহলে সনেট সম্পর্কে যে ধারণা পাবো সেটা হচ্ছে কি, সনেট হচ্ছে 14 লাইনের কবিতা। সনেটের দুটো অংশ থেকে থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে অক্টেভ আর একটা হচ্ছে সেস্টেট। তো অক্টেভ কি আর সেস্টেট? অক্টেভ হচ্ছে প্রথম 8টা লাইন, সনেটের যে প্রথম 8টা লাইন থাকে সেটা হচ্ছে অক্টেভ, আর শেষে যেটা 6টা লাইন থাকে সেটা হচ্ছে সেস্টেট। তো সনেট আবার দু রকমভাবে ভাগ করা হয়। ইংলিশ লিটারেচার যেটা আছে, ইংলিশ লিটারেচারে সনেট দু রকমের রয়েছে। একটা হচ্ছে ইটালিয়ান সনেট বা প্যাট্রাচন সনেট, আর একটা হচ্ছে কি ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। তো এটা বর্তমানে যেটা কবিতা পড়বো সেটা হচ্ছে কি ইটালিয়ান সনেটের মধ্যে পড়ে। তো সনেট সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক বড় একটা ভিডিও হবে, তো যাই হোক, আমি পরে আলোচনা করব। তো বর্তমানে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কবিতাটা, সেটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। চলো শুরু করি। তো কবিতার প্রথম লাইনে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি, এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ। একটা ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটি ধীর গতি সম্পন্ন নদী বয়ে গেছে। এ স্মল গ্রিন ভ্যালি মানে একটা ছোট্ট সবুজ উপত্যকা, যেখানে একটা ধীর গতির স্ট্রিম মানে নদী, একটা ধীর গতির নদী বয়ে গেছে বা প্রবাহিত হয়েছে। অ্যান্ড লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। সবুজ ঘাসের মধ্যে দিয়ে যেন একটা রূপোলি রঙের রেখা ছেড়ে গেছে। লং মানে দীর্ঘ, স্ট্রেন্থস মানে হচ্ছে রেখা, আর সিলভার মানে হচ্ছে রূপোলি। মনে হচ্ছে ওই চকচক করা ব্রাইট ঘাস মানে হচ্ছে চকচক করা ওই ঘাসের উপর যেন হচ্ছে কি রূপোলি রঙের একটা রেখা ছেড়ে গেছে। ঠিক আছে, ওই সবুজ যে ছোট্ট ভ্যালির মধ্যে যে একটা নদী প্রবাহিত হয়েছে, সেটা তো উপর থেকে নিচু অবধি প্রবাহিত ঝর্ণার মতো প্রবাহিত হয়েছে। তো সেটা যেন একটা কি দূর থেকে দেখলে মনে হয় কি যে একটা রূপোলি রঙের একটা রেখা ছেড়ে গেছে, নদীটা একটা কি রূপোলি রঙের রেখার মতো ছেড়ে গেছে, বয়ে গেছে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্টিম দ্য সানস রেজ, মানে পাহাড়ের চূড়া থেকে বা পাহাড়ের টপ থেকে, পাহাড়ের চূড়া থেকে নদীটা বয়ে এসেছে, আর সূর্যের রশ্মিগুলা পড়ে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এবং যে হলো, এখানে হলো শব্দটা যেটা রয়েছে সেটার মানে হচ্ছে ভ্যালি। ভ্যালি মানে হচ্ছে উপত্যকাটা, হলোটার মানে হচ্ছে এখানে উপত্যকা। তো সূর্যের রশ্মিগুলো যে পাহাড়ের চূড়া থেকে পড়ে, সেগুলা কিন্তু কি করে, ওই যে উপত্যকাগুলো রয়েছে সেগুলাকে লাইটে ভর্তি করে দেয়, মানে আলোয় আলোকিত করে দেয়। প্রথম যেটা আমরা স্টেঞ্জা পেলাম 4টা লাইনের, সেটা কি বলছে, একটা নেচারটার বর্ণনা দিচ্ছে, যে নেচারটা কীরকম, নেচারটা কত সুন্দর এখানে রয়েছে। তো আমরা যদি আবার ওটাকে রিপিট করি, বলছে এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ সোলো স্ট্রিম ফ্লোজ, মানে একটা ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটা ধীরগতি সম্পন্ন নদী বয়ে গেছে। লিভস লং স্টেন্স অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, ওই উজ্জ্বল ঘাসের উপর দিয়ে একটা সোনালি রঙের রেখা মনে হয় ছেড়ে গেছে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্টিম দ্য সানস রেজ, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। সূর্যের চূড়া থেকে বয়ে আসা নদীর উপর, এবং সূর্যের রশ্মিগুলা কি করছে, উপত্যকাগুলাকে লাইটে বা আলোয় আলোকিত করে।
এটা এই প্রথম স্টেঞ্জে আমরা প্রাকৃতিক সম্পর্কে জানলাম। এরপর যদি দেখি তারপর স্টেঞ্জা যদি পড়ি, এ সোলজার ভেরি ইয়াং। সোলজার মানে হচ্ছে সৈনিক। এ সোলজার মানে একজন সৈনিক, ভেরি ইয়াং খুবই যুবক তিনি, লাইজ ওপেন মাউথেড শুয়ে আছে খোলা মুখ করে, হা করে। এ ফিলো মেড অফ ফার্ন বিনেথ হিজ হেড, তার মাথার নিচে একটা বালিশ রয়েছে, যে বালিশটা ফার্ন গাছ দিয়ে তৈরি বা ফার্ন গাছের। অ্যাসলিপ ঘুমন্ত অবস্থায় রয়েছে, স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, সেই হেভি আন্ডারগ্রোথ, হেভি মানে এখানে ঘন বোঝাবে, আর আন্ডারগ্রোথ মানে হচ্ছে লতা পাতাযুক্ত ঘাস, সেই ঘন ঘাসের উপর সে কী করে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে শুয়ে রয়েছে। পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড, সে বিবর্ণ হয়েছে। পেল মানে হচ্ছে বিবর্ণ, ফ্যাকাশে হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে গেছে তার কিসে, ওয়ার্ম উষ্ণ সবুজ আর সূর্যের আলোয় উত্তপ্ত তার বিছানায়। সে ফ্যাকাশে হয়ে গেছে কোথায়, তার উষ্ণ সবুজ আর সূর্যের আলোকিত উত্তপ্ত যে বেড রয়েছে সেটার মধ্যে। তো আমরা দ্বিতীয় স্টেঞ্জের মধ্যে যেটা পেলাম, একজন সৈনিক কি করেছে, খুবই যুবক, সে ওপেন মাউথ মানে খোলা মুখ করে শুয়ে আছে, তার মাথার নিচে ফার্ন গাছগুলিকে একটি বালিশ রূপে নিয়েছে, আর তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সেই ঘন ঘাসের উপর, লতা পাতা ঘাসের উপর কি করে আছে, ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর তার উত্তপ্ত সবুজ বিছানার উপর সে নিজেকে তাকে কেমন দেখাচ্ছে, পেল হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, তার পাগুলিকে ফুলের উপর ছড়িয়ে ছিটিয়ে রেখে সে ঘুমায়। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টেল উইদাউট গাইল, তার হাসিটা যেন একটা ছোট্ট শিশুর মতো। এখানে ইনফ্যান্ট যে শব্দটা রয়েছে, ইনফ্যান্ট মানে হচ্ছে চাইল্ড মানে শিশু, আর জেন্টেল, একটা শিশুর হাসি কেমন হয়, জেন্টেল হয়, ভদ্র হয়, আর উইদাউট গাইল মানে নির্দোষ, কোনো দোষ ছাড়াই, কোনো চালাকি ছাড়া, কোনো কৌশল, একটা শিশু কী চালাকি করতে পারে, কাউকে ঠকাতে পারে, নিশ্চয়ই পারে না। তো তার যে হাসিটা একটু নির্দোষ টাইপের মনে হয়। তো ঠিক ওইরকমভাবেই কিন্তু এখানে সৈনিকটাও হাসে, তার হাসিটা দেখতে মনে হয় একটা ছোট্ট শিশুর মতো, ঠিক আছে। তো এবার কি বলছে, নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড, এবার প্রকৃতিটাকে অনুরোধ করছে, প্রার্থনা করছে যে হে প্রকৃতি তাকে উষ্ণতা দাও, না হলে তাকে কি করতে পারে, তাকে ঠান্ডা লেগে যেতে পারে। হে প্রকৃতি তাকে উষ্ণতা দাও, তাকে গরম দাও, না হলে তাকে ঠান্ডা লেগে যেতে পারে, তাকে ঠান্ডা ধরতে পারে। দ্য হিউমিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, গুনগুন করা পতঙ্গগুলা তার বিশ্রামটাকে নষ্ট করে না, ঠিক আছে। তো এখানে হিউমিং বলতে গুনগুন করা, ইনসেক্ট মানে হচ্ছে কীট বা পতঙ্গ, ঠিক আছে। তো তার রেস্টকে, তার যে বিশ্রাম নিচ্ছিল, যে সৈনিকটা যে বিশ্রাম নিচ্ছিল সেটাকে সেই বিশ্রামটাকে কীটগুলা বা পতঙ্গগুলা তার বিশ্রামটাকে নষ্ট করেনি। হি স্লিপস ইন সানলাইট, সূর্যের আলোয় সে ঘুমায়। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের উপর। অ্যাট পিস, শান্তিতে ঘুমায়। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, তার দুপাশে যেন দুটো ছিদ্র রয়েছে, লাল রঙের ছিদ্র রয়েছে। এই লাইনটার মধ্যে কিন্তু একটা আয়রনি লুকিয়ে রয়েছে। আয়রনি জিনিসটা কি, আয়রনি জিনিস সম্পর্কে যদি আমি একটু আলোচনা করি, তাহলে কি, যদি আমরা কোনো একটা গল্প দেখি বা কোনো একটা সিনেমা দেখি বা কোনো একটা গল্প বা কাহিনী যেটা পড়ি, তো কাহিনীটার শুরুতে যেটা আমরা দেখি, যে যেরকমটা আমরা আশা করছি যে কাহিনীটা এরকমভাবে চলে আসছে, কিন্তু যেটা আমরা আশা করতে পারিনি যে এরকমটা হবে, হঠাৎ যদি তার পরিবর্তন হয়, হঠাৎ যদি তার গল্পটার মধ্যে টুইস্ট চলে আসে, তো সেটাকে আমরা বলবো আয়রনি। তো ঠিক এরকমভাবে এখানে কবিতাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, যে কবি প্রকৃতিটার বর্ণনা দিল,
তারপর একটা সোলজারের বর্ণনা দিতে লাগলো, যে সোলজারটা ওপেন মাউথ হয়ে সবুজ ঘাসের উপর ঘুমিয়ে রয়েছে। সে তার পাগুলিকে ফুলের উপর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তার মাথার নিচে একটা ফার্ন গাছের বালিশ নিয়েছে, একটা হাত তার ব্রেস্টের উপর, তার বুকের উপর দিয়ে শুয়ে রয়েছে। তো শেষের এই লাইনটাতে আমরা বুঝতে পারছি যে তার শেষের দুপাশে তার শরীরের দুপাশে লাল রঙের ছিদ্র রয়েছে, আর এই লাল রঙের দুটো ছিদ্রই কিন্তু তার বুলেটসটাকে ইন্ডিকেট করছে, বুলেটগুলোকে ইন্ডিকেট করছে, মানে গুলিবদ্ধ হয়েছে। আর সেখানে ঘুমাচ্ছে মানে সে মারা গেছে, তো এটাকে ইন্ডিকেট করছে। তো এই কবিতার মধ্যে আমরা এটাই পেলাম যে এটা হচ্ছে একটি অ্যান্টি ওয়ার পোয়েম, মানে এখানে যুদ্ধটাকে উপহাস করে কবিতাটা লিখেছেন। যুদ্ধ যে আমাদের এটা কতটা ক্ষতিকারক সেটাকে বোঝাবার জন্য তিনি একটা কবিতা লিখেছেন। কারণ তিনি জানেন, বা আমরা সবাই জানি, যে যুদ্ধের ফলে কোনো দিন কারো কোনো ভালো হয়নি বা হবেও না। অতএব যুদ্ধ থেকে তোমরা সকলেই দূরে থাকবে, এটাই আশা করছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক বা শেয়ার করবে, আর সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবে, আর তার পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে করে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের হোম স্ক্রিনে এসে থাকে।